নীরা, আমার উপরে বিশ্বাস রাখো। আমি কোনো লম্পট নই। লম্পট হলে তোমার ফায়দা আমি আগে লুটতাম। আমার তোমার উপরে বিশ্বাস আছে। আসলে লিপস্টিকের দাগ দেখে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আর বর্তমানে যেই রাগটা আছে সেটা তোমার উপরে নয়, যেই সকল মানুষ তোমার সাথে এমনটা করেছে এবং যেই মেয়েটা তোমার কপালে স্পর্শ করেছে রাগটা বিশেষ করে তার উপর। আমি সেই মেয়েটাকে দেখে নেব। আচ্ছা ঠিক আছে, দেখে নিও। এবার খেতে চলো আমার সাথে। তুমি হয়তো না খেয়ে আমার জন্য এত সময় বসেছিলে। আমার না আসলে খেতে ইচ্ছে করছে না। দেখো নীরা, যে মানুষটা এত সময় আমার জন্য না খেয়ে বসেছিল, সেই মানুষটাকে ছাড়া খেতে বসলে খাবার কিন্তু আমার গলা দিয়ে নামবে না। আচ্ছা, খেতে চলো। আকাশ নীরাকে ছেড়ে দেয়। নীরা খাবার টেবিলে চলে যায়। আকাশ চলে যায় ফ্রেশ হতে। কিছু সময় পর আকাশ ফ্রেশ হয়ে ফিরে আসলে দুজন মিলে রাতের খাবার শেষ করে। আজ খাবারের সব কিছু ঠিক মতন হয়েছে। খাওয়া দাওয়া শেষে দুজন দুজনের মতন ঘুমাতে চলে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠে আকাশ নাস্তা করে সব রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়। কিন্তু সে বাসা থেকে নিচে নামতেই দেখে কিছু লোক বন্দুক হাতে তার বাসার নিচে দাঁড়িয়ে আছে। আকাশ থতমত খেয়ে যায়। সকাল সকাল এমন অদ্ভুত দৃশ্য দেখে আকাশকে পুরো চমকে দিয়েছে। আকাশে বুঝে আসছে না এতগুলো লোক, তা আবার স্যুট বুট পরিধান করে বন্দুক হাতে তার বাড়ির নিচে কি করছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আকাশে। তার উপর আবার লোকগুলো তার দিকে তাকিয়ে আছে। আকাশের অবস্থা নাজেহাল, কি করবে বুঝে উঠতে পারছে না। না পেরে উল্টো ঘরের দিকে দৌড় দেয়। তখনই পিছন থেকে স্যুট বুট পরিধান করা লোকজনগুলোর মধ্যে হতে একজন আকাশকে ডাক দিয়ে বলে, এই যে মেঘ স্যার, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আপনি অযথা ভয় পাচ্ছেন। আকাশ থেমে যায়। লোকটার কথা শুনে ভয় অনেকটা কেটে গেছে আকাশের। দৌড় থামিয়ে মনে কিছুটা সাহস নিয়ে লোকগুলোর দিকে এগিয়ে গিয়ে তাকে ডাক দেয়া লোকটাকে বলে, আপনারা কারা, আর আমার বাড়ির নিচে আপনারা কি করছেন? আমার নাম শান্ত, আর আমার সাথে যাদের দেখছেন সবাই আপনার বডিগার্ড। আমাদেরকে পাঠানো হয়েছে আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য। কে পাঠিয়েছে আপনাদেরকে? তা ঠিক বলতে পারছি না। আমাদেরকে আমাদের লিডার পাঠিয়েছে, আর আমাদের লিডারকে অন্য কেউ আদেশ করেছে। কি আপনার লিডার? আর কেনই বা আপনারা আমায় সুরক্ষা দিবেন? নাম বলতে পারবো না, দুঃখিত। আর আপনাকে সুরক্ষা দেওয়ার কারণ যতদূর সম্ভব আমি জানি, গতকাল আপনাকে নাকি শহরের অনেক বড় মাফিয়ার আদেশে তার লোকজন তুলে নিয়ে গিয়েছিল। তাই আমরা আপনাকে সুরক্ষা দিতে এসেছি। পরবর্তী আদেশ পাওয়া অবধি আমাদের পুরো টিম আপনাকে সুরক্ষা দিব। যেখানেই যাবেন সেখানেই আপনার সাথে আমরা পুরো টিম, যেতে না পারলে দু একজন অন্তত আপনার সাথে থাকবে। এবার এই গাড়িতে উঠে বসুন, আপনার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। আকাশের মন থেকে ভয় এখনো পুরোপুরি যায়নি। তার উপরে লোকগুলো তাকে গাড়িতে বসতে বলছে। ভয়ের মাত্রাটা আগে কিছুটা কমলেও এখন আবার বাড়তে শুরু করে। তবে তার কাছে আর কোনো রাস্তা নেই। কথার অমান্য করলে লোকগুলো যদি উল্টোপাল্টা কিছু করে বসে তখন আরেক ঝামেলা হয়ে যাবে। তাই আকাশ রিস্ক নিয়ে গাড়িতে বসে। আকাশ যেই গাড়িতে বসেছে সেটাতে একজন ড্রাইভার আর সামনের সিটে একজন স্যুট বুট পরিধান করার লোক বসে আছে। আর আকাশ পিছনের সিটে একা বসে আছে। বাকি একটা গাড়ি করে বাকি লোকগুলো পিছন পিছন আসছে। আকাশ নিজের ভিতর থেকে কোনোভাবেই ভয়ের মাত্রা কমাতে পারছে না। উপর থেকে তাকে দেখতে স্বাভাবিক মনে হলেও ভিতরে নানান রকমের টেনশন কাজ করছে। কিন্তু কিছু সময় পরেই আকাশের টেনশন একদম কমে যায়। লোকগুলো সুন্দরভাবে শাহি সালামত আকাশকে নিয়ে তার অফিসের সামনে পৌঁছায়। ঘটনাক্রমে হিয়া অফিসের সামনেই দাঁড়ানো ছিল। আকাশের লোকগুলো অফিস অবধি পৌঁছে দেওয়ার পর আকাশ গাড়ি থেকে নামতেই হিয়ার নজর পড়ে বিষয়টা। হিয়া বেশ আশ্চর্য হয় আকাশকে দেখে। হিয়া কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে সব কিছু অ্যাবজর্ব করে। লোকগুলো আকাশকে অফিসের সামনে নামিয়ে দিয়ে চলে যাওয়ার পর আকাশ অফিসের ভিতর ঢুকতে যাবে, তখনই হিয়া আকাশের সামনে আসে। আকাশ হিয়াকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ এখানে? আমি কেন এখানে সেটা পরে বলছি। আগে তুমি আমায় এটা বলো তো, তুমি আসলে কে? তোমায় ভার্সিটি থেকে নিয়ে যেতে দেশের সব চাইতে দামি গাড়িগুলো লাইন ধরে দাঁড়িয়েছিল। এখন আবার কয়েকজন বডিগার্ড গাড়ি করে তোমায় অফিসের সামনে নামিয়ে দিল। মেঘ, তুমি আসলে কে? আর তোমার এত কিছু থাকা সত্ত্বেও তুমি আমার সাধারণ জীবনযাপন কেন করো? আর কেনই বা এমন সাধারণ একটা চাকরি করো? তুমি চলাফেরা করো এমন 2-3টে গাড়ি বিক্রি করলে আমার বাবার অফিস পুরোটা কিনে ফেলতে পারবে তুমি। তাহলে কেন তুমি এমন সাধারণ একটা চাকরি করো? হিয়া, আমার সমস্ত কিছু হিস্ট্রি,
যে কারণে তোমায় আমি কিছুই বলতে পারছি না এখন খোলাসা করে। তবে এতটুকু বলতে পারি, আমার কিছুই নেই। বাকি সমস্ত কিছু পরে কখনো সময় হলে বলবো। ঠিক আছে, আর ফোর্স করলাম না তোমায়। আচ্ছা, এবার তুমি বলো, তুমি হঠাৎ এখানে কেন? আমি প্রায় আসি, তবে আজ ভাবলাম তোমার অফিস কেমন চলছে সেটা দেখে যাই। ও আচ্ছা, তবে কি তুমি আজ ভার্সিটিতে যাবে না? না, আজ আর যাওয়া হবে না। আজ দুপুর অবধি আমি আমার বাবার অফিসেই থাকবো। ও আচ্ছা। আচ্ছা, এবার বলো, তোমার আমার বাবার অফিসটা কেমন লাগছে? ভালোই তো। যাক, ভালো লাগলেই হলো। আচ্ছা শোনো, তোমায় একটা জরুরি কথা বলার আছে। কি কথা? তোমরা যারা মাস্টার্সে নতুন অ্যাডমিশন নিয়েছো তাদের 1 সপ্তাহের ক্লাসের উপর ছোট্ট করে একটা পরীক্ষা নিবে। তুমি কিন্তু পরীক্ষা দিতে যেও। আচ্ছা ঠিক আছে, তবে তোমার বাবা কি আমাকে ছুটি দিবে? গতকালকে জয়েন করেছি মাত্র অফিসে। তোমার এসব নিয়ে ভাবতে হবে না, বাবাকে আমি বলে দেব। আচ্ছা চলো এবার অফিসে। আকাশ হিয়ার কথা মতন হিয়ার সাথে সাথে অফিসে ঢোকে। আকাশ অফিসে ঢুকে নিজের কাজের স্থানে চলে যায়, আর হিয়া নিজের বাবার কেবিনে যায়। আকাশ বসে বসে কাজ করছে। ঘন্টা দেড়েক পরেই হিয়া আকাশের কাছে আসে। আকাশ হিয়াকে জিজ্ঞাসা করে, কিছু বলবে? না, আসলে তোমার কাজ দেখতে এসেছিলাম। ও আচ্ছা। আচ্ছা মেঘ, তোমার কাছে ব্যক্তিগত একটা প্রশ্ন করি। করো। তুমি কি কোনো রিলেশন করো? না। আচ্ছা, তোমার কেমন মেয়ে পছন্দ? নিজেরও জানা নেই। হিয়ার কিছু বলে না। আকাশ প্রশ্নের উত্তর দিয়ে কাজে মন দেয়। হিয়া একটা চেয়ার টেনে আকাশের একদম কাছাকাছি বসে আকাশের কাজকর্ম দেখছে। মাঝে মধ্যে আবার আর চোখে আকাশের দিকেও তাকাচ্ছে। আসলে হিয়ার মনে আকাশকে নিয়ে ভিন্ন কিছু একটা চলছে। আকাশকে হিয়ার হুট করেই ভালো লাগতে শুরু করেছে। আকাশকে হিয়া যতই দেখে ততই সে মুগ্ধ হয়। হিয়ার কোনো ধারণা নেই আকাশ আসলে কে, কিন্তু হিয়ার এইসব নিয়ে বেশি একটা মাথা ব্যথা নেই। অবশ্য জানার আগ্রহ আছে আকাশের সম্পর্কে হিয়ার। তবে সব কিছুকে এক সাইডে রেখে হিয়া চায় আকাশকে নিজের রাজকুমার বানাতে। দেখতে দেখতে দুপুর হয়। খাবারের ব্রেক দিয়েছে অফিসের। হিয়া সেই তখন থেকেই দুপুর অবধি আকাশের পাশেই বসেছিল। খাবারের ব্রেক হতে হিয়া আকাশের পাশ থেকে উঠে বলে, তোমার জন্য কোথাও গিয়ে খেতে হবে না, কিছু সময়ের মধ্যেই খাবার তোমার কাছে চলে আসবে। আমি এখন যাই, অনেক সময় হলো এখানে বসে আছি, বাবা আমার খোঁজ করবে। আকাশ কিছুই বলে না। হিয়া আকাশকে কথাগুলো বলে তার বাবার কাছে চলে যায়। হিয়ার কথা মতন কিছু সময়ের মধ্যে একজন এসে আকাশের কাছে খাবার দিয়ে যায়। আকাশ হাত ধুয়ে খাবারগুলো খেয়ে নেয়। ব্রেক টাইম শেষ হয়। আকাশ আবার কাজে লেগে পড়ে। একপাশে বিকাল হয়ে যায়। কাজকর্ম সব গুছিয়ে ফেলে অফিস ছুটি হওয়ার আগেই। কিছু সময় পর অফিস ছুটি হয়। আকাশ চেয়ার থেকে উঠে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখনই হিয়া আসে আকাশের কাছে। আকাশ হিয়াকে দেখে কিছুটা অবাক হয়ে বলে, তুমি এখনো যাওনি? তুমি না বলেছিলে দুপুর অবধি থাকবে? না, যাইনি, এমনিতেই রয়ে গেছি। আচ্ছা মেঘ, চলো আমরা দুজন বাইরে কোথাও কফি খেতে যাই। হিয়া, আমার আসলে বাসায় যেতে হবে। বাসায় তো যাবেই, আমি কি তোমায় বাসায় যেতে বারণ করেছি না কি? আর না কফি খেতে সারা দিন কেটে যাবে, সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, এরপর তো বাসায় যেতেই পারবে। না মানে আসলে এমন কিছু না। দেখো মেঘ, আমি কিছুই শুনতে চাই না, তুমি আমার সাথে এখন কফি খেতে যাবে, এটাই ফাইনাল। আকাশ হিয়া জোড়াজোড়ির কাছে হার মানে। হিয়া আকাশকে সঙ্গে নিয়ে অফিস থেকে বের হয়। অফিসের সামনেই সেই বডিগার্ডগুলো দাঁড়িয়ে আছে। গার্ডরা আকাশকে দেখে গাড়ির দরজা খুলে দেয়, কিন্তু হিয়া আকাশকে নিয়ে অন্যদিকে যাওয়া গার্ডরা আবার গাড়িতে বসে পড়ে। গার্ডরা বুঝতে পারে আকাশ মেয়েটার সাথে অন্য কোথাও যাবে, সে কারণে গার্ডরা আবার গাড়িতে বসে পড়ে। অন্যদিকে হিয়া আকাশকে সঙ্গে নিয়ে একটা রিক্সা নেয়। যদিও বা হিয়ার একটা পার্সোনাল গাড়ি আছে, কিন্তু তবু সে রিক্সা নেয়। দুজন মিলে কোনো এক কফি শপের উদ্দেশ্যে রওনা হয়েছে। রিক্সা চলছে। হিয়া রিক্সার মধ্যে আকাশের একদম শরীর ঘেঁষে বসে আছে। আকাশের কাছে হিয়ার শরীর ঘেঁষে বসাটা একটু অন্যরকম লাগে, সেই কারণে সে একটু সাইডে চেপে বসে। হিয়া আকাশকে দূরে সরে বসতে দেখায় বলে, কি হলো, দূরে সরে বসলে কেন? না আসলে আমার কেমন একটু লাগছে তো, সেটার জন্য। এই ছেলে, কেমন লাগার কি আছে? হ্যাঁ, একটু লেগেই বসেছি তোমার শরীরের সাথে, তোমায় খেয়ে তো আর ফেলিনি। এইদিকে এসে বসো, না হয়তো দূরে বসার চক করে না রিক্সা থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙবে তুমি। না না না, সমস্যা নেই, আমি এভাবে ঠিক আছি। এই মেঘ, আমি বলেছি না কাছে এসে বসতে? আমি বুঝি না তো লজ্জা আসে কোথা থেকে তোমার? যেখানে আমার লজ্জা পাওয়ার কথা সেখানে তুমি লজ্জা পাচ্ছ।
তোমার এই লজ্জার চক্করে না কিনারায় বসতে গিয়ে কখন কোন দুর্ঘটনা ঘটে তার ঠিক নেই। জলদি কাছে এসে বসো। আকাশ আবারও পরাজয় হয় হিয়ার জেদের কাছে। রিকশার কিনারা থেকে কিছুটা এগিয়ে বসে হিয়ার দিকে, তবে মাঝ বরাবর কিছুটা খালি রেখেছে সে। হিয়াও আর কিছু বলে না। দুজন একটা কফি শপের সামনে নামে। এরপর কফি শপের ভিতরে গিয়ে দুজন একসাথে কফি খায়। কফি খাওয়া শেষ করে কফি শপ থেকে বের হতেই কিছু লোক তাদের উপর আক্রমণ করে। অবশ্য দুজনের উপর নয়, আকাশের উপর একাই আক্রমণ করেছে। এমন সময় সেখানে বডিগার্ডগুলো হাজির হয়ে আকাশকে বাঁচিয়ে নেয়। তবে যেটুকু সময় পেয়েছে এর মধ্যে আক্রমণ করা লোকগুলো আকাশের মাথা ফাটিয়ে দিয়ে চলে গিয়েছে। আকাশের মাথা থেকে রক্ত পড়ছে। বডিগার্ড এবং হিয়া সহ জলদি করে আকাশের কাছের একটা ফার্মেসিতে নিয়ে যায়। বেশি একটা ক্ষতি হয়নি আকাশের, মাথা শুধু একটা সেলাই পড়েছে। ফার্মেসির লোকেরা আকাশের মাথা সেলাই করে ব্যান্ডেজ করে দেয়। এরপর গার্ডরা আকাশকে সাথে করে নিয়ে এসে গাড়িতে বসায়। হিয়া আকাশের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। গার্ডরা আকাশকে তার বাড়িতে এনে পৌঁছিয়ে দেয়। আকাশ বাসায় পৌঁছাতে নীরা আকাশের মাথায় ব্যান্ডেজ দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, তোমার মাথায় কি হয়েছে? রাস্তায় কিছু লোক আমার উপর আক্রমণ করেছিল। নীরার কিছু বলে না, আকাশকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। এরপর রুম থেকে বেরিয়ে বাইরে থেকে রুমের দরজাটা আটকে দিয়ে নিচে নেমে গার্ডদের কাছে আসে। গার্ডরা নীরাকে দেখে কিছু বুঝে ওঠার আগেই নীরা শান্ত নামক গার্ডটার কলার চেপে ধরে কোষ একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, তোরা থাকতে আমার ওনার ক্ষতি হলো কি করে? তোদের তাহলে টাকা দিয়ে কি কারণে রাখা হয়েছে? নীরার আচরণে গার্ডরা অবাক হয়। নীরা গার্ডদের অবাক হওয়ার পিছনে রহস্য বুঝতে পারে, যে কারণে সে আবার বলে ওঠে, এত অবাক হয়ে তাকিয়ে কি দেখছিস তোরা? শোন, এই মানুষটার উপরে আমি আসক্ত হয়ে পড়েছি। যে আসক্তিটা সারা জীবন কেটে গেলেও আমার মধ্যে থেকে যাবে না। আর আমি যেই দায়িত্ব পালনের জন্য আসি না কেন, এই মানুষটাকে দেখে শুনে রাখাও আমার দায়িত্ব। কারণ মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছি। এই মানুষটাকে ছাড়া কোনোভাবেই আমার দিন চলবে না। আগামীতেও এই মানুষটার শরীরে আর একটা নখের আঁচড় লাগলেও আমি তোদের অবস্থা 12টা বাজিয়ে দেবো।